একটা জায়গায় খুব ভালো আছি আমরা, কি গত 5 বছরে জ্বালাও পড়া হয়নি, এটা একটা পজিটিভ। এটা কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেম বা গণতান্ত্রিক সরকারের কাঠামোতে একটা শক্তিশালী বিরোধী দল আমাদের দরকার, যারা কথা বলবে, যারা সুশাসন নিশ্চিত করার জন্য চিৎকার করবে। সারা দুনিয়াতেই আছে, এটা সরকারের জন্য ভালো। আমরা একটি বিরোধী রাজনৈতিক শক্তি তৈরি করতে পারিনি, এটা কিন্তু পজিটিভ না। আজকে দুর্ভাগ্য, সরকার বিরোধী দলের, আমি যদি এইভাবে বলি যে পুরো জবাই করে দিয়েছেন, তা তো না, সেটা তো না। এটা তো একটা ওয়ান পার্টি সিস্টেমে গভর্নমেন্ট না, এতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু সার্বিকভাবে যে বর্তমান মূল্যায়নে দেশে বিরোধী দলের কোনো সেই কাঙ্ক্ষিত রূপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে বিনিয়োগ যদি না বাড়ানো যায় তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে না। সেখানেও আমরা খুব একটা বড় অবস্থান নিজেকে তৈরি করতে পারিনি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, বাংলাদেশে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমতে শুরু করেছে, আক্রান্তের পরিমাণ, মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। টিকা নিয়ে নানা রকমের সুখবর তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ নিজেই টিকা উৎপাদন করবে, বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ভ্যাকসিন লিমিটেড। এবং সেই সুখবরের মধ্যেও ডেঙ্গু বাংলাদেশে আবার হানা দিয়েছে ভিন্নভাবে, নতুনভাবে। সেটি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এবং করোনা অদৃশ্য শক্তি, কোভিড, কিন্তু ডেঙ্গু যে মশার মাধ্যমে ছড়ায় সেটি দৃশ্যমান, তাকে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেটি নিয়ে অনেক প্রশ্ন জনমনে রয়েছে। অগাস্ট মাস শোকের মাস, নানা ঘটনা বিগত বছরগুলিতে অগাস্ট মাসে ঘটেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, তারপরে 21শে আগস্ট, 17ই আগস্ট, নানান কিছু। আগামীকাল 21শে আগস্ট, সেই ভয়াবহ দিনটি আবারও আমাদের সামনে। সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। অগাস্ট মাসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আমরা জানি যে বিচার ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, বিচারের দণ্ডও কার্যকর করা হয়েছে, যাদেরকে পাওয়া গেছে, অনেকে পলাতক রয়েছেন। তবে আবারও সিদ্ধান্ত হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। এই সময়টাতেই আরেকটি প্রশ্ন আসে যে আরেকজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার প্রতিপক্ষ রাজনৈতিক পক্ষ থেকে বলা হয়ে থাকে যে জিয়া হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে বিএনপি কখনোই উদ্যোগী হয়নি। কেন হয়নি সেই প্রশ্নের উত্তরও হয়তো খোঁজা যেতে পারে। আফগানিস্তানের রাজনৈতিক পালাবদল হয়েছে এবং এই পালাবদল দক্ষিণ এশিয়ায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, বাংলাদেশ এর জন্য কতটা সজাগ সতর্ক আছে, বা বাংলাদেশ কীভাবে দেখছে, সেটিও আলোচ্য বিষয়। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। আমার ডানে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার অসীম কুমার উকিল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে এমনি কোভিড পরিস্থিতি খানিকটা উন্নতির দিকে, কিন্তু এই উন্নতির ধারা কতটা অব্যাহত থাকবে সেটি নিয়ে হয়তো স্বাভাবিক কারণেই প্রশ্ন আছে। কিন্তু আমরা কোনো ব্যত্যয় বিচ্যুতির দিকে আবার এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলবো কিনা যেটি আসলে সংশয় তৈরি করতে পারে নতুন করে। এবং এর মধ্যে ডেঙ্গুর প্রসঙ্গটা আমি আলোচনায় আনতে চাই যে এখানে ঢাকা মহানগরের একজন নেতা আছেন, তিনি একসময় সিটি কর্পোরেশন ডেপুটি মেয়রও ছিলেন। মশা কেন নিধন করা যায় না? আপনাকে ধন্যবাদ। আগস্ট মাস শোকের মাস। এই মাসে আজকের এই টেবিলে আমাদেরকে সমবেত করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। দেশ বিদেশে যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছে তাদেরকে স্বাগত।
15ই আগস্ট জাতীয় শোক দিবস, দেশব্যাপী অত্যন্ত শ্রদ্ধা সহকারে জাতীয় শোক দিবস পালন করেছে। আজকে যখন কথা বলছি তখন 21শে আগস্ট সমাগত, সেটাকে সামনে রেখে কথা বলেছি। মাঝখানে সিরিজ বোমা হামলার দিনটি আমরা অতিক্রম করে এসেছি। সব কিছু মিলিয়ে আগস্ট মাসটা আসলে আমরা সুখাহত থাকি, নতুন করে শপথ নিই, উজ্জীবিত হই, সুখকে শক্তিতে পরিণত করে এরকম ভয়ঙ্কর নৃশংস ঘটনা যেন না ঘটে আর কখনো বাংলার মাটিতে, সেরকম শপথ নিই। আবার আগস্ট মাসকে ঘিরে যারা আগস্টের প্রবক্তা, যারা আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত ষড়যন্ত্রকারীরা, তারাও আবার নতুন করে ষড়যন্ত্র আটে, সেইগুলিও আমাদের সতর্কতার সাথে মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে আমরা করোনা পরিস্থিতিতে অগ্রসর হচ্ছি। আপনি করোনা পরিস্থিতির শুরু থেকেই করোনা নিয়ে আলোচনার টেবিলে সবসময় শঙ্কার বিষয়গুলি আপনাদের কথা বলেছি। কিছু সমস্যা হয়েছে, আমরা তারপরেও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে করোনা মোকাবেলা করে আমরা অগ্রসর হয়েছি। ভ্যাকসিনটা 7ই ফেব্রুয়ারি আমরা সারা বাংলাদেশে একসাথে ভ্যাকসিনটা দেওয়া শুরু করি। সেটার কামও অত্যন্ত সুন্দরভাবে চলছিল। পৃথিবীর অনেক দেশ যখন ভ্যাকসিন পায় নাই, তখন আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ভ্যাকসিনটা নিয়ে গেছি। কিন্তু এই ভ্যাকসিনটার সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের ম্যাটেরিয়ালসের দুষ্প্রাপ্যতার কারণে একটি অচল অবস্থার সৃষ্টি হয়, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প রাস্তাগুলিতে খোঁজা শুরু করে এবং সমস্ত জায়গা, সে চীন, রাশিয়া, আমেরিকা এবং জাপান সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের ভ্যাকসিনগুলি আনার মধ্য দিয়ে আজকে যখন কথা বলছি তখন ভ্যাকসিন সারা বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে, সবাই ভ্যাকসিনটা নিচ্ছে। আমাদের যা মজুদ আছে এটা এগিয়ে যাব। উপর্যুপরি আমাদের বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চীনের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই ভ্যাকসিনটা প্রোডাকশনে যাব এবং মাসে এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী 4 কোটি ডোজ ভ্যাকসিন আমরা উৎপাদন করতে পারবো, এরকম একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কাজেই আপনি যেটা বলেছিলেন যে আসলে শুরুটা হয়, মাঝে মাঝে শঙ্কা হয়, এখনও কোনো শঙ্কা আছে কিনা, আমি অন্তত তা মনে করি না শঙ্কার বিষয়টা। কারণ আমার হাতে যথেষ্ট পরিমাণের মজুদ আছে এবং আসছে। এবং এটাও ঠিক, ভারতের যে ইনস্টিটিউটের সাথে আমাদের চুক্তি সম্পাদিত হয়েছিল, যারা পারে নাই মাঝখানে দিতে, তারা এখন আবার এটা রেগুলার সাপ্লাই লাইনে এসে গেছে, সেটাও আমরা পাবো, অন্যান্য জায়গাগুলিতে আছে। কাজেই আবার নিজেরা প্রোডাকশানে যাচ্ছে, আস্থার জায়গাটা সে জায়গায়। এবং মেইনলি আর কি যে প্রায়োরিটি যে বেসিসটা করা হয়, স্বাস্থ্যকর্মী, সিনিয়র সিটিজেন, এই জায়গাগুলো অতিক্রম করে আমরা এখন ছাত্ররা ভ্যাকসিন নেবে সেই পর্যায়ে এসে গেছি। হয়তো একটু সময় লাগবে, আমি বিশ্বাস করি এই আগস্ট মাসের মধ্যে এই জায়গাগুলি একটা আস্থার জায়গা তৈরি করবে। আমরা সেপ্টেম্বর মাসে সবাই মিলে বলতে পারবো যে না, ভ্যাকসিন প্রক্রিয়াটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা একেবারেই নিশ্চিত বলতে পারবো। কাজেই ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গুটা দেখেন আসলে মানে ডেঙ্গুটা বাংলাদেশে প্রথম আসলো 95-96-এর দিকে। আমার মনে হচ্ছে যে 96-এ আমাদের ডেঙ্গু আক্রান্ত হলেন ইঞ্জিনিয়ার ইব্রাহিম ভাই, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের নেতা ছিলেন উনি, এবং তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছিল সিঙ্গাপুর থেকে, নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে বাঁচাতে পারেনি। তারপরে ডেঙ্গু নিয়ে অনেক গবেষণা হয়েছে, চিকিৎসা হয়েছে, অ্যাভেলেবল হয়েছে। আবার হঠাৎ করে এবার ডেঙ্গুর প্রকোপটা অত্যন্ত বাড়তির দিকে। এটা নিজেদের কিছু তো সীমাবদ্ধতা আছেই। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ডেঙ্গু উৎপাদন ক্ষেত্রগুলিতে আমাদের যতটা সতর্ক হওয়া দরকার ছিল, সাবধানতা অবলম্বন করছিল, এটা আছে। সিটি কর্পোরেশনের একসময় দায়িত্বে ছিলেন, সিটি কর্পোরেশন কি দায়িত্ব পালন করে এটা তারা বলুক, সালাম ভাই এটা সময় দায়িত্ব পালন করেছেন। এটা নিয়ে অনেক বেশি কথা আমরাও বলেছি আর কি, কিন্তু সামগ্রিকভাবে মশক নিধন অভিযানটা আমরা তো যেটি জানি যে বাজেট আছে, সবকিছু মানে আলোচনা হচ্ছে, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে চলেছেন, তাদের সঙ্গে কনসালটেশন করেন, কিন্তু সমাধান হয় না, সমাধান হয় না। সবই আছে, কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবং এটা সত্যি কথা, মেয়র সাহেবরা যেভাবে ডোর টু ডোর দৌড়দৌড়ি করছে আর কি,
এটাও মানে এভাবে কি দরকার ছিল কিনা এই প্রশ্নটা আসে, যে মূলত কাজটা করা দরকার। এখন এটার এই ফাঁকটা বরঞ্চ বাইরের থেকে বলা খুব মুশকিল আমাদের পক্ষে, কিন্তু এটা নিন্দনীয় বিষয়টা। যে কোনোভাবেই হোক এই মশক নিধন প্রক্রিয়াটা সফল হওয়া দরকার। তোর মধ্যে দিয়েই ডেঙ্গু, মশা সব কিছু মিলে, মশা ডেঙ্গুর যে উৎপাদন কেন্দ্রগুলি যেখানে পানি জমছে সেখানে একই, সেই জায়গাগুলি তো আমাদের সবারই একটা নাগরিক দায়িত্বের জায়গা থেকে সচেতন হওয়া দরকার। আমরা নিঃসন্দেহে এই সমস্ত ব্যাপারে অত্যন্ত ক্লাস, মানে কে কতদূর দায়িত্ব পালন করি এটা নিজের উপরেই দায়িত্ব নিয়ে বলছি, যে আমরা এই বিষয়গুলোতে বড় বেশি উদাসীন, আমরা বড় বেশি গাফিলতি করি। এই করোনার সংক্রমণটা কিন্তু এই কারণেও হঠাৎ করে যে বাড়াটা হলো আর কি, এই একটা ফেরিতে কিভাবে যাচ্ছে মানে নিজের জানার ভয় না, আচ্ছা নিজে সন্তানটাকে কাঁধে কোলে নিয়ে যাচ্ছে, নিজেও যাচ্ছে অসতর্কতার সাথে, সন্তানটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে। এই যে সামগ্রিক সিচুয়েশন, এটা হয়তো আমাদের জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় চরিত্রের বৈশিষ্ট্যই বলা চলে আর কি। মিস্টার আব্দুল সালাম, সো করোনা পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি কিভাবে বাংলাদেশ মোকাবেলা করছে, বিষয়কে সরকার এখানে কি ভূমিকা পালন করছে এবং নাগরিকরাও কি ভূমিকা পালন করছে সেটিও। আপনাকে ধন্যবাদ। আমাদের আওয়ামী লীগের আমাদের নেতা এমপি সাহেব কথাগুলো বললেন, আসলে অনেকগুলোই কথা সত্যিকার তার কথার মধ্যে দিয়ে চলে আসছে। এখন বিষয়টা হলো যে যদি আমরা কোথায় কোথায় সমস্যা এগুলোকে চিহ্নিত করে এগুলোকে সমাধানের চেষ্টা করি, তাহলেই কিন্তু সমস্যা থাকবে কিন্তু সমস্যাটা কমে আসবে, বা এটা এক সময় যায় হয়তো আমরা চিরতরে শেষ করতে পারবো। করোনার ব্যাপারটা, করোনার বিষয়টা কিন্তু যেটা দেখেন যে প্রথমবার যেটা করোনার এটা আসলো সে সময় সরকার আরও যতটুকু সিরিয়াস হওয়া উচিত ছিল ততটুকু সিরিয়াস হয় নাই। তারপরেও সে সময় বিভিন্ন কারণে আল্লাহর ইচ্ছায় সে সময় হয়তো এটা আমাদেরকে অত এফেক্ট করে নাই, কিন্তু আমরা সময় পেয়েছিলাম যথেষ্ট। যে দ্বিতীয় ধাক্কাটা যখন আসে, এটা আমরা আগে থেকে জানতেছিলাম যে এই ওয়েভটা আসবে এবং এই ওয়েভটা মূলত ভারতের সীমান্ত থেকে আমাদের এখানে বেশি এফেক্ট করবে। তো সেই ব্যাপারে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারত সেই সময় ততটুকু সিরিয়াসলি সেই পদক্ষেপগুলো ওনারা গ্রহণ করেন নাই। যদি গ্রহণ করতো, যে সময় সীমান্ত সে সময় বন্ধ করা, পাশাপাশি আজকে যে ইসের কথা, টিকার কথা বলা হলো, সেখানে শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল না হয়ে আমরা যে সময় বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন যে শুধুমাত্র ব্যবসায়িক কারণে একটা প্রতিষ্ঠানকে সাহায্য করতে যেয়ে আজকে আমাদের ক্ষতি হয়েছে। যদি আমরা রাশিয়া বা আমেরিকার যে অফার ছিল সেটা সে সময় আমরা গ্রহণ করতাম, তাহলে আজকের এই অবস্থা আমাদের পড়তে হতো না। সেটা কিন্তু বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নিজেই সেটা বলছেন। এবং আরেকটা যেটা যে মনে করি যে দুর্নীতির প্রশ্নটা আসছে, যে টাকা সেই সময় যদি আমরা তাদের সাথে চুক্তি করতাম তাহলে সে যে টাকা লাগতো এখন তার চেয়ে অনেক ডাবলের চেয়ে বেশি টাকা আমাদেরকে দিতে হচ্ছে। তো এটা তো একটা দুর্নীতির পর্যায়ে, দুর্নীতিতেই চলে আসে। তো এই যে যেটা বললাম যে সময় মতো পদক্ষেপ নেয়নি, আর শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল হওয়া, এবং সেখানে দুর্নীতি যে টিকা কিনতে যেয়ে দেখা গেছে যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলতেছে একটা আর স্বাস্থ্য অধিদপ্তর বলতেছে একটা, দুইজনের স্টেটমেন্ট কিন্তু ডিফারেন্ট। মন্ত্রী বলতেছে আমি এত টাকায় কিনতেছি, আর স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে সেটা দেখা গেছে তার চেয়ে অনেক বেশি টাকা তারা সেখানে শো করছে। তাহলে এই টাকাটা কোথায় গেল? এই যে এই বিষয়গুলো, এগুলো সত্যিকার অর্থে যে সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা আসা উচিত ছিল সেই ব্যাখ্যাটা কিন্তু সরকার এখনও দিতে পারে নাই। যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের এই ব্যাখ্যার মধ্যে যে গ্যাপ, সেটা কেন, এটা এখন পর্যন্ত দিতে পারে নাই। আর একটা যেটা যে আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম যে একটা রোড ম্যাপ তৈরি করা, কারণ এটা সারা বিশ্বের একটা প্রবলেম, এটা শুধু বাংলাদেশের প্রবলেম না। তাই কাজে একটা রোড ম্যাপ করা, আর আমাদের জনসংখ্যা এত যে আমরা একসাথে তো এতগুলো না দিতে পারলো, আমরা কিভাবে দিব, কিভাবে আনবো, আমরা এই 1 মাসে কি করব, দ্বিতীয় মাসে, অর্থাৎ টোটাল একটা রোড ম্যাপ দরকার ছিল। সেই রোড ম্যাপটা কিন্তু এখন পর্যন্ত সরকার দেয়নি। বারবার আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা যতগুলো সুপারিশ দিয়েছিলাম
সেটা যদি গ্রহণ করতো তাহলে সরকারের মানে লাভ ছাড়া লস ছিল না তাতে। আরেকটা যেটা আমরা বলছিলাম যে এটার জন্য একটা জাতীয় ঐক্যমত একটা সৃষ্টি করা। আপনারা দেখেন যে আজকে যে আমি ডেঙ্গু বলি বা করোনা, যে কোনো কিছুতেই সামাজিক অংশগ্রহণ একটা বিশাল ব্যাপার, তাই না? আজকে যদি সামাজিকভাবে একটা ইউনিয়নে, একটা থানায় টোটাল আজকে মসজিদের ইমাম থেকে শুরু করে, ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে, স্কাউট থেকে শুরু করে, গার্লস গাইড থেকে শুরু করে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, প্লাস অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো যদি আমি সম্পৃক্ত করতে পারতাম, সরকার যদি সেখানে 100 টাকা দিত, সেখানে যদি 500 টাকার দরকার পড়তো, বাকি 400 কিন্তু তারা নিজেরাই অনেক সময় অ্যাড করে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতো। অতীতে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, সেগুলো আমরা করছি। কিন্তু দেখা গেছে এইবার কিন্তু সামাজিক শক্তিটাকে সরকার কাজে লাগাতে চায়নি, শুধুমাত্র মনে করছে যে আমরা সরকারই যথেষ্ট বা আওয়ামী লীগই যথেষ্ট। বা আমি মনে করি যে আওয়ামী লীগকেও যেভাবে পলিটিক্যালি ইনভলভ করা দরকার সেইভাবে কিন্তু করা হয় নাই। যেটা আপনারা দেখছেন যে সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ সাহেবের মতো একটা প্রবীণ রাজনীতিবিদ, তিনিও কিন্তু সেটা বলেছেন যে আজকে প্রশাসনের উপর যতটুকু নির্ভরশীল হয়েছে, আজকে পলিটিশিয়ানদের উপরে ততটুকু এই সরকার নির্ভরশীল না। এই যে বিভিন্ন গ্যাপগুলো, এই গ্যাপগুলোর কারণে, যেমন আরেকটা দেখেন, এই লকডাউন দিয়েছে, শাটডাউন দিয়েছে, কখনো বলে বেশি, কখনো বলে কম, এবং এগুলো দিতে যে যখন লকডাউন দেয়া দরকার তখন সেটা দেননি, যখন উঠানো দরকার না তখন উঠায় নিছেন। এই বিষয়গুলো হতে, এবং এটা মানে আমরা দেখছি এখানে একটা গ্যাপ। এখানে ওনারাই কমিটি করছে, একটা জাতীয় কমিটি করছে, সুপারিশ কমিটি। ওই কমিটি যে সুপারিশ দিছে সেই সুপারিশ কিন্তু সরকার গ্রহণ করেন নাই। ওনারাই বলছে যে আমরা বলছি এই সময় এটা কাজে লাগাইতে হবে, লাগায়নি। যে এই সময় বলছে এটা কাজে লাগানো দরকার নাই, সে সময় তারা সেটা করছেন। অর্থাৎ টোটাল একটা হজবরল একটা অবস্থা। এই কারণে কিন্তু এটা যে আরও হয়তো আমরা মৃত্যুর সংখ্যা কমাতে পারতাম, মানুষকে আরও সুযোগ দিতে পারতাম, কারণ দেড় বছরের উপরে চলে গেছে। আগেই যখন প্রথমবার যখন আসলো, আপনি দেখেন বসুন্ধরার এখানে একটা হসপিটাল তৈরি করা হলো শুধুমাত্র এই কোভিডকে মোকাবেলা করার জন্য। এই প্রথম ধাপটা যখন একটু কমে আসলো, পরে ওই হসপিটাল উধাও। এত টাকা খরচ করে একটা হসপিটাল উদয় হলো, যে আমরা জানতেছি সেকেন্ড একটা ওয়েভ আসতেছে, শুধুমাত্র 2-1 মাস এটার আমার ওই ভর্তুকি দিতে হবে, এই কারণে আমি সেটাকে তুলে ফেললাম, খবরই নাই। অর্থাৎ এটার জবাবদিহিতা নাই। একটা জবাবদিহিতা যদি থাকতো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হইতো না। ঠিক তেমনিভাবে সব জায়গাতেই টোটাল একটা মানে ম্যানেজমেন্টটা, যাতে একটা গুড ম্যানেজমেন্ট দরকার ছিল। ডেঙ্গু সম্পর্কে আপনার ম্যানেজমেন্টটা, যে ডেঙ্গুর ব্যাপারে দেখেন যে মশার সমস্যা কিন্তু বাংলাদেশে আজকে না, বহু আগে থেকেই। এইখানেও কিন্তু সে একটাই, আমরা বলবো যে আমরা নিজেরাও একসময় যখন ছোট ছিলাম, পরবর্তী পর্যায়ে তো আমি কমিশনার, চেয়ারম্যান বা ডেপুটি মেয়র ছিলাম, সেই সময় এই যে যেটা বলবো যে এই মশার সিজনটা আসার আগ থেকেই কিন্তু একটা প্রিকশন নেওয়া হয়তো। ওই মশার ওষুধগুলো ঠিকমতো আসলো কিনা, জোনগুলোকে ভাগ করা, কোথায় মশার উৎপাদনটা বেশি হইতে পারে সেগুলোকে শেষ করে দেওয়া। অর্থাৎ ওইসব আমরা নিজেরাই দেখছি যে পুকুরে নেমে কচুরিপানাগুলো নষ্ট করা, মানে সেগুলোকে তুলে ফেলা আনা। তারপর যে সমস্ত জায়গায় মশা উৎপাদন হতে পারে সেখান থেকে আগেই সেগুলোকে স্প্রে করে সেটাকে আগে দমানো। এই যে আজকে এগুলো আগে ছিল, এবং সেগুলোতেও কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে জনগণকে সম্পৃক্ত করা হতো, জনশক্তি যেগুলো আছে সেগুলোকে সম্পৃক্ত করা হতো। কিন্তু এখন কিন্তু সেটা নাই। এবং এই কারণে দেখা গেছে যে আমরা সেই সামাজিক শক্তিটাকে যদি কাজে লাগাতে পারতাম, তাহলে কিন্তু আজকের এই যে দেখেন ডেঙ্গু, উনি বলছে যে উত্তরের মেয়র ঘুরতেছে, আমি কিন্তু বলবো এটাকে কিঞ্চিত হলেও আমি সাপোর্ট করি। কারণ এটা একটা, যখন একটা মেয়র মুভ করবে, হোল প্রশাসনটা কিন্তু মুভ করে, এবং সেটাতে কিছু না কিছু হইলেও সাইকোলজিক্যালি হইলেও একটা কাজ হয়। সেই কারণে দেখেন আপনি উত্তরের চেয়ে দক্ষিণে কিন্তু এটা বেশি, সংক্রমণটা বেশি, অথচ উত্তরে কিন্তু সংক্রমণ বেশি হওয়ার কথা। এর আগে কিন্তু তাই হয়েছে, কারণ ওই জায়গায় আমাদের মানে সিটি কর্পোরেশন যে নতুন যে ওয়ার্ডগুলো আসছে, ওইখানকার এইগুলো কিন্তু বেশি এফেক্ট ছিল। এখানেও নতুন আসছে, কিন্তু সেখানে যেটা হলো সবচেয়ে বড় যে পানির নিষ্কাশনের ওয়েগুলো আজকে সেভাবে নাই, সেগুলো বন্ধ হয়ে গেছে। পচা মজা যেগুলো ডোবা আছে সেগুলোতে আজকে সেগুলো পরিষ্কার, সেখানে হচ্ছে। রাস্তাঘাট অনেক জায়গায় এমন অবস্থা আছে যে একটু বৃষ্টি হলেই পানি, কয়েকদিন পানি জমে থাকে, আর এই পানি জমে থাকলে সেখানেই তো বসার উৎপত্তি স্থলগুলো আছে। তো এই বিভিন্ন কারণগুলোর কারণেই কিন্তু আজকে ডেঙ্গুতে একটা মহামারীর মতো অবস্থা হয়ে গেছে, যে ডেঙ্গুটাকে ইজিলি ম্যানেজমেন্ট করা সম্ভব হতো, কিন্তু সেটাও তারা পারে নাই।
শুধু ওই যে বললাম যে একটা ম্যানেজমেন্ট বা একটা জবাবদিহিতার যেটা ব্যাপার, অর্থাৎ একটা কিছু হইলে যেটা আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটা কিন্তু হয় নাই বলে আজকে অবস্থা। মিস্টার অসীম কুমার উকিল, আপনি এতে আসলে সালাম ভাই যে কথাগুলি বলছেন, ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত একটি অংশের আহ্বায়ক সভাপতি, আপনাকে অভিনন্দন প্রথমে দেওয়া দরকার ছিল। এটা একটা স্টাইল, এটা পরে দেয়া বা শেষে দেয়া। এমনিতে একজন মুক্তিযোদ্ধা, যে কমিশনার থেকে শুরু করে ডেপুটি মেয়র পর্যন্ত দায়িত্ব পালন করা একজন মানুষ, বিভিন্ন টায়ারে আর কি, ওনার অভিজ্ঞতা নিঃসন্দেহে বিএনপিকে সুসংগঠিত করতে সাহায্য করবে। আপনার সফলতা প্রত্যাশা করি। উনি যা যা বলছেন এগুলি কিন্তু আমার সাথে বিতর্ক উপস্থাপন করার জন্য বলছেন, তার একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। উনি মনে করতেছেন যে বিষয়গুলো এইরকম হলে ভালো হইতো। এই নাথিং মোর, আমার পদক্ষেপকে উনি ডিফার করতেছেন সবকিছু তা না, বলতেছেন যে এটা আমি যেটা করেছি সেটাকে আরো সুন্দর আরো ডেভেলপ করা যেত যদি এটা করা হতো। দেখেন, এমনিতে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা, ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থার উপর যত কথা হয়েছে, বাকি সবগুলো ব্যবস্থা নিয়ে এত কথা হয়নি। এটা ভঙ্গুর বা একেবারে পচে যাওয়া কিংবা কিছুই খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থার মধ্যে থেকে আমরা যাত্রা শুরু করে মানে করোনাকালে তো জিনিসগুলি বেরোলো আর কি, শাহেদ সাবরিনা থেকে শুরু করে, যে তখন থেকে জিনিসগুলি সামনে আসা শুরু হলো আর কি। এই স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার মধ্যে দাঁড়িয়েই আমরা করোনাটা মোকাবেলা করেছি। গত বছরের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার প্রাক্কালে বাংলাদেশে করোনা টেস্টিং ল্যাবরেটরি ছিল একটা। আজকে যখন কথা বলছি তখন শতাধিক। সব জেলাতে হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো এগিয়ে গেছি। আর মানে প্রথম দিকে যে কি অবস্থা, একটা আননোন ডিজিজ, ভয়ঙ্কর ডিজিজ এর কাছে যাওয়া, এই যে ইউনিফর্ম পরে কি অবস্থা, সেগুলি কাটিয়ে উঠেছি। আরও কাটিয়ে ওঠা যেত যদি ওভারঅল আমার স্বাস্থ্য ব্যবস্থাটা আরেকটু ভালো থাকতো, ভালো করতে পারতাম। অগ্রসর হচ্ছি, সেক্ষেত্রে এগিয়ে যাই। আপনি যেটা বলতেছিলেন যে টাকা পয়সার গরমিল তা একটা আছেই, এটা নাই তা তো না, কিন্তু ওই টাকা পয়সার গরমিল আমার এখানে আছে আর ভারতে নাই বা আমেরিকাতে নেবে সেটা তা না। ব্যবসায়ীরা তো ব্যবসা করবেই এবং সুযোগটুকু নেয়ও। এখন আমরা যতটুকু পারি এটাকে মিনিমাইজ করে অগ্রসর হওয়া, কিন্তু আমরা একটা লক্ষ্য রাখছি টাকা দুটো বেশি থাকলেও ভ্যাকসিনটা যেন আসে। যেটা ভারতের সাথে আমাদের যেটা চুক্তিটা হয়েছিল, সেটার তো আমাদের কোনো লিমিটেশন আছে, দোষ আছে, ত্রুটি আছে, বিষয়টা তা না। আমরা তো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা ব্রিটিশ শেয়ার মার্কেটও নিবন্ধিত, সেই ভ্যাকসিনকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা একটা সমালোচনা থাকতেই পারে যে ভ্যাকসিনকোর মালিক আওয়ামী লীগ করে। এখন সেটা আমি মনে করি না দোষের কিছু, সেটা প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিড করছে এবং তার মার্কেটিং সিস্টেমটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি মনে করেছি এটা যা হোল দেশে চালাতে পারবো এবং সেটা সম্ভবও ছিল। কিন্তু সিরাম যেটা পারেনি, সেটা তো র মেটেরিয়ালস আমেরিকাতে বন্ধ করে দিয়ে দেওয়ার পরে আমরা অবশ্যই সেটা নিয়ন্ত্রিত ছিল। আমরা মনে করি প্রাইসটা ঠিক ছিল, যে জন্য আমরা অন্য কোনো দিকে যাই না। যেটা আজকে বলা হয়েছে, তখন এই অল্টারনেটিভ চয়েসটা রাখলে হয়তোবা সমস্যা হতো না, হয়তোবা হতো। আমরা মনে করেছিলাম যে এইভাবে, তারপর অচল অবস্থা কাটিয়ে আমরা অগ্রসর হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমি স্পষ্টতই বলবো, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এই ভ্যাকসিনের জন্য টাকার সমস্যা হবে না, কথাটা আমি জোর দিয়েই বলছি। এই জন্য যে আমি স্বাস্থ্য সুরক্ষা, আমার দেশবাসীকে বাঁচানোর জন্য টাকা পয়সার দিকে আমরা তাকাইনি। ফলে সেটা যদি আপনি বলেন যে মিসইউজ হয়েছে, হতে পারে, কিন্তু আমি ভ্যাকসিনটা অ্যাভেলেবল করার জন্য সার্বিক চেষ্টা করেছি। সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য আমরা করেছি এই লাইনের যারা প্রফেশনাল আছে তাদেরকে নিয়ে। আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে একটা জাতীয় ঐক্যমত, এই প্রক্রিয়াটা সালাম ভাই অব্যাহত থাকুক। এখন আপনি সিরিজ বোমা হামলার দিন একটা প্রোগ্রাম দিবেন, যে প্রোগ্রামে শত শত মানুষ যাওয়ার কথা, সেখানে হাজার হাজার মানুষ গিয়েছে। আমি তো তখন দৃষ্টিভঙ্গিটা অন্যত্র রাখবই, যে দিনটা এটা আজকের দিনটাও নেওয়া যেত, যেদিন সারা বাংলাদেশে 64টি জেলার 63টি জেলায় একসাথে সিরিজ বোমা হয়েছে। সেই দিনটা বেছে নিল আমানুল্লাহ আমান, সালাম ভাই না। সালাম ভাইকে ঘটনার সময়টায় সালাম ভাইকে কোথাও দেখা যায়নি।
আমানুল্লাহ আমানকে 1988-89 থেকে চিনি, ডাকসুর ভিউ থেকে চিনি, এবং অঘটন ঘটন পটে এসে আমানুল্লাহ আমান যখন যাবে তখন ধরে নিয়েছি কিছু একটা ঘটবে। দিনটা বেছে নেওয়ার কারণটা কি? অন্যদিন যেতে পারতো, আজকে যেতে পারতো, কালকে যেতে পারতো, কিন্তু যেদিন সিরিজ বোমা হামলার সেটা বোঝানোর একটা মানে দায়িত্ব নিয়েছে, ইয়েতে থাকতে হবে, মিডিয়াতে থাকতে হবে। যারা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ এটা সঠিক চয়েস, আমরা পারবো আর কি। এরকম কিছু সিলি ব্যাপার আছে যে জায়গাটা অ্যাভয়েড করা যায় সালাম ভাই, তাহলে আমরা অগ্রসর হওয়ার। এখন বাংলাদেশ আগস্ট মাস বলছি ষড়যন্ত্র হয়, 15ই আগস্ট, 21শে আগস্ট, 17ই আগস্ট, এই জায়গাগুলিকে বিবেচনায় রেখে তো আপনাকেও আগস্ট মাসের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। ফলে জাতীয় ঐক্যমতের পক্ষে এর চেয়ে সুন্দর জিনিস নাই, কিন্তু আস্থার জায়গাটা তৈরি করার দায়িত্ব আমাদের সকলেরই। আমি এই পর্যায়ে এটা একটা জিনিস করতে, বসুন্ধরা গ্রুপের আলোচনাটা এনেছে নাকি সালাম ভাই, একটু আমরা একটু কাজ করি। জুলুর ভাই, মানে আমি আর সালাম ভাই সমস্ত ঘটনার জন্য দায়ী। বাংলাদেশের অত্যন্ত সুসংগঠিত শক্তি হলো এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আছে না, বাংলাদেশের নামি দামি এনজিও আছে। আপনি বলেন করোনাকালে এনজিওর ভূমিকা, একটা পিসিআর ল্যাব তারা করতে পারতো না? কোনোদিন কি প্রশ্নটা কেউ কাউকে করেছে? হয়তো যারা এনজিও ব্যুরো আছে, যারা এনজিওর কর্মকর্তারা আছে, অত্যন্ত সংগঠিত শক্তি, হয়তো দেখতে পারে যে অসুবিধা কি করে দেখবো আর কি, কিন্তু এই এনজিওদের ভূমিকা কি, এই জিনিসগুলো তুলে দেখা দরকার। আমরা ধরেন আমি চোখের চিকিৎসার জন্য ধরেন আমি শঙ্কর নেত্রালয়ে গিয়েছি, প্রত্যেকটা ওটির সামনে লেখা আছে অমুক গ্রুপ কর্তৃক স্পন্সর। বাংলাদেশের কোনো বিজনেস হাউস দেখেছেন নাকি এগুলো আসতে? বসুন্ধরা গ্রুপ যা করেছে সেই আলাপটা করলাম না, আপনারাই বলছে নাকি না? মানে এই হাউস কি নেই বাংলাদেশে? বাংলাদেশের ইসলাম গ্রুপ 22 পরিবারের একটা বাঙালি গ্রুপ ছিল, তখনও তো ইসলামরা আচ্ছা অনেক কিছু করছে, হাসপাতালও দিয়েছে। আজকে ইন অ্যাভারেজ প্রতিটি ইউনিয়নে একজন করে কোটিপতি আছে। বাংলাদেশের শিল্পপতির সংখ্যা কত স্ট্যাটিস্টিক্যালি বাইর করা খুব ডিফারেন্ট। এখন আবুল খায়ের গ্রুপ কিছু অক্সিজেন সিলিন্ডার দিয়েছে, সেই প্রশ্নটা কি কেউ কখনো করেছে? করার কি কোনো সুযোগ নাই? এই বিজনেস হাউসগুলি মানে ইয়ের প্রাণ না, বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আমি আমাদের গার্মেন্টস সেক্টরে বলি, গার্মেন্টস সেক্টরের প্রণোদনা আমরা কত দিচ্ছি, কিন্তু বিজিএমএর থেকে একটা করোনা ইয়ে চালু করতে পারতো না, একটা পিসিআর ল্যাব চালু করতে পারতো না, বিকেএমএর থেকে একটা পারতো না, এফবিসিসিআই থেকে পারতো না, পারা সম্ভব ছিল। কিন্তু আমি সালাম ভাইয়ের পেছনে লাগছে, সালাম ভাই আমার ধরছে, সমস্ত দায় দায়িত্বটা এখানে চাপিয়ে সমাজের অপরাপর অংশ যারা সমস্ত কিছু এনজয় করছে আর কি, তাদেরকে নিরাপদে রাখা হচ্ছে। আমি বিশ্বাস করি যে জায়গাটা বলতেছিল সামাজিক ঐক্যবদ্ধ অবস্থান, সকলে মিলে দাঁড়ানো, সেই ক্ষেত্রে এই বিজনেস হাউসগুলি, ট্রেড বডিগুলি, এই এনজিওগুলি, আরও এরকম জায়গা আছে, সমস্ত জায়গাগুলি আমি উল্লেখ নাইবা করলাম, সবাই মিলে যারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হয়, তাদের সকলে মিলে জায়গাটা তৈরি করা যেতে পারত। মিস্টার আব্দুল সালাম, আপনি বলবেন অনেকগুলো, আপনার সঙ্গে মিস্টার অসংখ্য অনুরোধ রেজ করছে। আমি শুধু জাস্ট ওনার কথার সূত্র রিপ্রেস্ট করতে চাই। আগামীকাল 21শে আগস্ট এবং 17ই আগস্টের কথা উল্লেখ করলেন, সেই দিন আপনাদের কর্মসূচি নিয়ে উনি প্রশ্ন তুললেন, 15ই আগস্টের কথা বলা হচ্ছে। অনেকেই মনে করেন যে আজকে আপনাদের দুটো রাজনৈতিক দলের মধ্যে যে বৈরিতা, যে চরম বৈরিতা, এই বৈরিতার একটা বড় কারণ হচ্ছে 21শে আগস্টের ঘটনা। সো সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি নিজে জানেন অভিযোগগুলো কি, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। এবং 15ই আগস্টকে এখন সামনে নিয়ে আসা হচ্ছে, এবং যে কারণে স্বাধীন তদন্ত কমিশন গঠন করবার কথা বলা হচ্ছে। এবং আপনি জানেন যে গত কয়েক বছর ধরে অভিযোগের যে তীর, যে এই হত্যাকাণ্ডের, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে কারা কারা কাজ করছে, সেই অভিযোগের তীরও আপনাদের দলের প্রতিষ্ঠাতার দিকে। সো সেক্ষেত্রে আপনাদের বক্তব্যকে সেটি একটু আমি শুনতে চাইব। একটা জিনিস হলো যে আমি অতীতকে যদি মানে টানাটানি করি, তাহলে সেখানে আওয়ামী লীগও যে একেবারে পরিচ্ছন্ন সেটাও বলা যাবে না, বা বিএনপিও ভুল করেনি আমি সেটাও বলবো না। আমি বলতে দেখেন, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন জেল কেটেছেন, দীর্ঘদিন, এবং ওই সময় যে সরকার ছিল সেটা, এই সরকার তার উপরে এখনও অত্যাচার করে নাই, এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তারপরেও ম্যান্ডেলা যখন রাষ্ট্রের দায়িত্বে আসলো, তখন কিন্তু তিনি তার এই অত্যাচার যে সরকারটা করছে এবং যে ব্যক্তিটা সেটার সাথে ইনভলভ ছিল, তিনি ক্ষমতা আসার পর তাকে রানিং মেট করছে। অর্থাৎ এই কারণেই
করছেন তিনি যে আমি যদি অতীতকে নিয়ে বসে থাকি তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না এবং জাতিটাকে ঐক্যবদ্ধ করতে পারবো না। তা আমাকে যদি সামনের দিকে এগোতে হয় তাহলে আমার কি হয়েছে সেগুলো সব ভুলে যেতে হবে। আমি বললাম যে এখানে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এখন আমি যদি বলি যে হ্যাঁ আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ গণতন্ত্র নষ্ট করছে বা এই করছে ওই করছে, আবার উনি বলবে যে বিএনপি এই করে গেছে। এখন এর চেয়ে বেশি যে এখন যে অবস্থায় আমরা আছি এই অবস্থা থেকে উত্তরণের পথটা যদি আমাকে বের করতে হয়, উত্তরণের পথটা বের করে অবশ্যই বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ পারবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিও পারবে না। অর্থাৎ উভয়েরই এখানে দরকার আছে এবং উভয়কে যদি এখানে আজকে দেশটা যেদিকে যাচ্ছে এখন যে অবস্থাটা এবং আজকের উপমহাদেশের রাজনীতি বলি, আজকে বিশ্ব রাজনীতির সব কিছু যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে বড় যেটা প্রয়োজন আজকে আমাদের দেশের নিজস্ব যে রাজনৈতিক শক্তিটা আছে এই শক্তিটাকে যদি আমরা নিজস্ব ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে বহিঃশক্তির প্রেশারের কারণে আমাদের অনেক কিছু হারাতে হবে, অনেক কিছু হারাতে হবে। অতীত আমরা হারিয়েছি, যেগুলো বলেন এই ষড়যন্ত্র বলেন, 15ই আগস্ট বলেন, অমুক বলেন, সব কিছু কিন্তু শুধুমাত্র যে আমাদের ইন্টারনাল কারণেই সব কিছু ঘটছে এটা অন্তত আমি একটা রাজনৈতিক বা একটা সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি না। এবং সেই ষড়যন্ত্রগুলো কখন হয়? যখন গণতন্ত্রটা দুর্বল হয় তখনই কিন্তু আজকের এই শক্তির উত্থান হয়। আর সেই সময় কিন্তু দুই দিকেই তারা সেটা খেলার সুযোগ পায়, আর ভিকটিম কিন্তু আমরাই হই, তাই না? যে কয়টা ঘটনা ঘটছে আপনি দেখেন প্রত্যেকটা সময় কিন্তু রাজনীতিবিদরাই ভিকটিম হয়েছে, এবং সেই ভিকটিম কিন্তু ওই সময় দেখা গেছে এদিকের কয়জন হইলো ওদিকের কয়জন হইলো সেটা প্রশ্নটা, টোটাল যদি আমরা দেখি রাজনীতিবিদরা ভিকটিম হয়েছে। এবং এখন তো রাজনীতিটাই ভিকটিম, অর্থাৎ এখন রাজনীতিটাই প্রায় মানে শূন্যের কোঠায় যায় পড়ছে। তো এই অবস্থায় যদি আমরা এখনো ওই বিতর্কটাকে প্রাধান্য দিয়ে যদি সেটাকে ধরে রেখে আমাদের মধ্যে বিভেদটাকে আরও বাড়াই তাহলে কোনোভাবেই কিন্তু আমরা সামনের দিকে বা একটা সলিউশনের দিকে যেতে পারবো না। আজকে গণতন্ত্রটা এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, শুধু আওয়ামী লীগ যদি মনে করে যে গণতন্ত্রের জন্য আমরা চাইতেছি শুধু বিএনপির জন্য, নো, আমি মনে করি এটা আওয়ামী লীগের জন্য দরকার আছে, বিএনপির জন্য দরকার আছে, দেশের জন্য দরকার আছে। যদি আমাদের সমস্ত কিছুর মূলে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং বহির্বিশ্বের সাথে কম্পিটিটিভলি যদি আমরা টিকে থাকতে চাই তো সেটা কোনোভাবেই অনেক কিছু আছে যেটা যদি আমরা সবাই এক হই আমরা যেটাকে ফেস করতে পারবো, কিন্তু আর যদি এক না থাকে আমরা সেটা ফেস করতে পারবো না, সম্ভব না। তো এই জন্যই আজকের ওই ঘটনা যেগুলো আপনি বললেন যে 15ই আগস্টের ঘটনা, 21শে আগস্টের ঘটনা, 15ই আগস্টের ঘটনা তো অবশ্যই আমরা বলি যে এটা তো কোনোভাবেই অন্তত ন্যাক্কারজনক না বা এটাকে করা যাবে এটা তো আমরা বলি না। কিন্তু এখন যদি ওইটার জন্য আপনি এখন মনে করেন যে এটার জন্য বিএনপি দায়ী, এটার জন্য জিয়া রহমান দায়ী, এই বিতর্ক নিয়ে যদি আপনি আগাইতে যান তাহলে আমাদের রাজনৈতিক সলিউশন হবে না, এখন আমি বলবো যে উনি বলবে আমাকে যে হ্যাঁ এটা জিয়া রহমান আছে, আবার আমরা বলবো যে আপনাদের ভুলের কারণে আজকে সেই সময় আওয়ামী লীগই সেই সময় 15ই আগস্ট ঘটাইছে, সেই সময় মোস্তাক সাহেব আওয়ামী লীগেরই নেতা ছিল, লোক ছিল। এখন কোনটাতে আসবেন? এই জন্যই বলতেছি যে এখন সব কিছু বাদ দিয়ে যদি আমাদেরকে আজকের এই যে করোনার সমস্যা, দেখেন করোনা হয়তো আমরা দেখতেছি কি হচ্ছে, কতটুকু পারতেছি বিভিন্ন কারণ, কিন্তু আলটিমেটলি আজকে দেশের কিন্তু ইন্টারনাল একটা ক্রাইসিস, হ্যামারেজ যেটা হয়তো আমরা বুঝতেছি না, অনেক সময় ইন্টারনাল হ্যামারেজ হয়, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু ইন্টারনাল একটা হ্যামারেজ হবে। এবং এই হ্যামারেজটাকে যদি আমরা থামাতে না পারি এখন থেকে, এবং থামানোর জন্য যদি আমাদের সেই ঐক্যটা সৃষ্টি করতে না পারি তাহলে আলটিমেটলি হোল সব জায়গায় কিন্তু সেই ক্ষতিটা হবে। এবং সেই ক্ষতি আওয়ামী লীগ যদি মনে করে, তারা মনে করতে পারে যে আমরা এখন ক্ষমতায় আছি, আমরা ঠিক দিব্যি ভালো থাকবো না, ভালো থাকা যাবে না। আমি যদি ভালো না থাকি আমার পাশে বসে থেকে উনি ভালো থাকতে পারবে না, আমার শরীরের গন্ধ ওনার কাছে যাবেই, এটা এফেক্ট করবেই এবং সমাজের মধ্যে এফেক্ট করবে, কোনোভাবেই ভালো থাকতে পারে না। তো সেই জন্যই বলবো যে আজকে এটাকে ওই জায়গাটায় আজকে গণতন্ত্রটা ফিরিয়ে আনতে হবে, ভোটের রাজনীতিটা ফিরিয়ে আনতে হবে। আর যদি সেটা না পারি তাহলে লাভবান আমরা হব না, অন্য যারা হওয়ার সেটাই হবে। আর এখানে যেটা বলছেন অন্য ব্যাপারে যেটা বলছেন অবশ্যই যে ওই কথাটাগুলো সত্য। আমি তো বলছি সামাজিক শক্তিগুলোকে আজকে কাজে লাগানো যায় না। আজকে গার্মেন্টসের মালিকদের প্রণোদনার নামে যে বেনিফিটটা দেওয়া হয়েছে আজকে সেটা সেই শ্রমিকরা কতটুকু সেটা পাইছে,
এবং সেটা সেভাবে তারা পায় নাই। তারা তাদের ব্যাংক লোন হয়তো তারা কমায় আনছে মালিকরা, তাদের হয়তো নিজস্ব কাজে লাগছে সেগুলো, কিন্তু শ্রমিকরা সেটাতে কতটুকু বেনিফিটেড হলো সেটা কি সরকার তলিয়ে দেখছে বা সেটা কি সেভাবে চিন্তা করছে? যদি করতো তাহলে অবশ্যই সরকার ডাকলে আজকে কোন প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সাহায্যতে এগিয়ে আসবে না। এখন তো উইলিংলি কেউ করে। আগে আমরা দেখতাম, আগে ছোট ছিলাম যখন দেখতাম, আগেও ছিল রাজরাজারা করতো, যারা ছিল রাজরাজা ছাড়াও বড় বড় ব্যবসায়ীরা হয়তো একটা স্কুল করতো, একটা কলেজ করতো, রাস্তাঘাট করে দিত। এখন তো আর সেদিকে নাই, এখন সব ব্যক্তি চিন্তা করে, বা ব্যক্তি চিন্তা প্লাস পরিবারের চিন্তা, আর বিদেশে পাঠানো যে কিভাবে সেখানে এস্টাবলিশ করা যায়, কাজে সেটা নাই। কিন্তু সরকারের যদি প্ল্যান থাকতো যে আমার এখানে স্বাভাবিকভাবে যে আজকে যে এনজিওগুলোকে যদি আমি পার্টিসিপেট করাতে পারতাম, তারা কেন করবে না? তাদেরকে যদি সরকারের পক্ষ থেকে, এনজিও তো একটা মন্ত্রণালয়ের অধীনও আছে, কাজে এনজিওকে যদি কাজে লাগানো যায় তো অবশ্যই তারা সেটা করতে হবে, করানো উচিতও ছিল। নিজেরা করবে না কিন্তু করা উচিত ছিল, গার্মেন্টসদের তাদেরও সেটা করা উচিত ছিল, সবারই। তো ব্যবসায়ীরা তো বেনিফিট দিচ্ছে এই সরকার আমলে, যে বললাম যে তারা বেনিফিট দিচ্ছে না, অনেক বেনিফিট দিচ্ছে তারা। তো সেই বেনিফিটের কিছু অংশ যদি কাজে লাগাইতো দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলে অবশ্যই দেশের লাভ হইতো। কিন্তু সেটাও তো যদি সরকার ইনিশিয়েটিভ না নেয় সেটা হবে না, এবং সেটার জন্য তারা সেভাবে আসবে না। তবে আমরা তো দেখি বিভিন্ন সময় যখন আসে তখন তো বিভিন্ন ব্যাংকের মালিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা প্রধানমন্ত্রীর কাছে যে তারা টাকা দিয়ে আসে, তার রিলিফ ফান্ডে টাকা দিয়ে আসে। তো এবার কি সেরকম হয় নাই? আমি তো জানি না, কিন্তু প্রত্যেকবারই তো হয়, তারা দিয়ে আসে। তো এবার কি সরকার সেরকম উদ্যোগ নিয়েছে কিনা? আর সরকার যদি ওইভাবে দিত তাহলে হয়তো অবশ্যই পারতো। তো মূল কথাটা হলো এটা যে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে কেউ সেভাবে আগায় আসে না। এখনও যেটা বলবো, সব কিছুর মূলে আজকে জবাবদিহিতাটা নিয়ে আসেন, আজকের ইন্টারনাল ইউনিটিটার বিল্ড আপ করেন, নিজেদের মধ্যে বিভেদটা যাতে আর না বাড়ে সেটার জন্য চেষ্টা করেন। এটা আমি বলতেছি না যে বিএনপি সমস্যা আছে, সেটা না। আমি কখনো বিএনপির সমস্যা আমি মনে করি না, আজকে দেশের সমস্যা, আজকে দেশের সমস্যা। মিস্টার অসীম কুমার উকিল, মানে আসলে এই যে আপনি বলতেছিলেন যে সরকার ডাকলে আসবে, ডাকাডাকি করলে তো আসেন, আবার ক্যামেরা আসবে না, ক্যামেরা ট্রায়ালের সময় সবাই থাকবে আর কি, সেটা তো আছে। কিন্তু এই যে আপনি কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ বাংলাদেশের একটা বিখ্যাত কলেজ, অনেক আছে, যে জগন্নাথ ইউনিভার্সিটি কারা করছে, তাই না? সেই সময় জমিদাররা, জগন্নাথ জমিদার, কিন্তু গুরুদয়াল ছিল একজন জেলে সম্প্রদায়ের মানুষ। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইউনিয়ন ইটনা থানায় বাড়ি আর কি। মানে সেই সময় লেখাপড়া করার জন্য মানে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি হতে গিয়েছিল। আনন্দমোহন বসু ইটনায় বাড়ি আর কি, র্যাংলার আনন্দমোহন বসু। কিন্তু ওরা চিনত এই জেলে সম্প্রদায়ের লোক আইসে লেখাপড়া করতে, না না ভর্তি করা যাবে না, এরকম ব্যাক করাই দিল। পরে বাড়িতে আসার পরে গুরুদেব শেখার বাবার কাছে কান্নাকাটি করলো, ওই বছরের মাস বিক্রি করে একটা কলেজ দিছে, যে কলেজটা 100 বছর পার করতেছে। মানে এরকমভাবে দেশপ্রেমের জায়গাগুলি এরকমভাবে তো তৈরি হয়েছে। এখন মানে সরকার ডাকলে এই সংকটটা তো সালামে, আমি এটা বলতেছিলাম যে এই জায়গাটাতে আর কি সবাই সব কিছু নিবে, ভাগের এটা যাবে, কিন্তু স্ব-উদ্যোগী হয়ে এটা নিজের গ্রামেও তো একটা কিছু করতে পারে, সেই জায়গাটা হারিয়ে গেছে। এটা হোল সোসাইটির ভ্যালুজ, এই জায়গাগুলি নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে। আপনি যেটা বলছেন অবশ্যই দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের। আমরা পিছন নিয়ে সব কিছু ঘাটাঘাটি করবো, আমি এটা তো মনে করি না, কিন্তু কিছু জিনিস তো আছে যে জিনিসটা ভোলা যাবে। আমি একটু 1 মিনিট ওটা যদি না বলি তাহলে আবার একটু আমার হবে যে 17 আগস্টের ব্যাপারে বলছেন, আসলে এটা কিন্তু কোনোভাবেই বিএনপি চিন্তা করে দেয়নি। আর আরেকটা হলো যে 17 আগস্টের সেই সময়ের যে সিরিজ বোমা ছিল, আপনাদের মনে থাকার কথা, সেই সময় কিন্তু তাদেরকে যারা করছিল তাদেরকে বিএনপি ধরছিল, আইনের আওতায় ওই মন্ত্রীরাও বলছে এটা মিডিয়ার সৃষ্টি, এরকম বলছে। এগুলো হয়েছে। আমি বলতেছি যে হয়তো আপনি যেটা বলছেন এটা ঠিক, কিন্তু আমি তো দেখছি যে সিরিজ বোমা হামলার দিন এই ঘটনাটা ঘটছে। আবার আমার বন্ধু আমানুল্লাহ আমানকে আমি খুব কাছ থেকে চিনি, জানি, একটু অজানা আশঙ্কা কাজ করি, এটা একটু খেয়াল রাখলে সমস্যাগুলো হয়। এটা খেয়াল হলে এটা হইতো না। আর আরেকটা বলি আসলে যেটা আপনার সাথে কালকে একটা জায়গায় আলোচনাটা আমার হয়েছে,
একটা ঘন্টার ব্যাপার, অর্থাৎ 10:30 থেকে 11:30, এই একটা ঘন্টা যদি খালি একটু পুলিশ সহযোগিতা করত তাহলে কিন্তু আর ঘটনাটা ঘটে না। অর্থাৎ আসছে লোকজনগুলোকে ঢুকতে দেওয়া, তারা ওইখানে আসলো, বাজারে আসলো, বাজার থেকে আবার মহাসচিব আসলো, ফুল দিবে, চলে যাবে। আর কারণ এই মুহূর্তে তো এটা দিয়ে একটা সরকার পতনের আন্দোলন না, বা এই মুহূর্তে সরকার পতন আন্দোলনের দিকে যাওয়ার মতো একটা পরিবেশ সময়ও না। এটা শুধু একটা মালা দেওয়ার, একটা ফুল দেওয়ার একটা প্রোগ্রাম, প্রতিষ্ঠাতা তাই না? খবরে এটা খুব স্বাভাবিক রুটিন হয়। আমি যেটা বলছিলাম এটা অ্যাভয়েড করা যায় তো। আগস্ট মাসের যে জায়গাগুলি আসে আর কি, আমরা সবকিছু মনে রাখতে হবে তা না, সবকিছু ভুলে যাবো তাও না, তো ইতিহাস তো থাকবেই। আমি এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি, 75-এর 15ই আগস্ট এটা বঙ্গবন্ধুর এরকম নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়াতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, একটি গুলিও ফুটে নেয়, একটা মিছিলও হয়নি সারা দেশে। এই দিনও তো আমার রাজনীতিবিদ হিসাবে না, যে কারণে এবার 15ই আগস্টও মানে আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওয়াজেদ কাদের বলেছে যে সেদিন যারা দায়িত্বে ছিল সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের ব্যর্থতাটুকু তলিয়ে দেখতে হবে, তারপরে আসছে জায়গাটা যে কমিশনটা। আমার এই ব্যর্থতাটুকু মেনে নিয়ে আমি অগ্রসর হচ্ছি না, আমি এগিয়ে যেতে চাই। কিন্তু আগস্ট মাসের দায়িত্বটুকু সম্পূর্ণ যখন আপনি খন্দকার মুস্তাকের কাঁধে চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করেন, তখন মনে হয় যে এখানে অন্য কোনো কিছু আছে। আইনি আদালতে বিচার হয়েছে, কারা কারা অপারেশনে অংশগ্রহণ করেছে তাদের সবার নাম আসছে, ফাঁসি হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড, এগুলি আছে। এরা কেউ আওয়ামী লীগের লোক না। খন্দকার মুস্তাক সহ মন্ত্রী পরিষদের সদস্য আওয়ামী লীগের লোকজনের ব্যর্থতা, সীমাবদ্ধতা না, পলায়ন পরমাণুর বৃত্তি, এগুলি আছে। আবার জাতীয় চার নেতা জেলখানার ভিতরে গিয়েছে, রুখে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে। এই সব কিছু মিলেই আমাদের এইসব রাজনীতির মাঠটা। আমি বলতেছি যে এই জায়গাগুলিকে মেনে নিয়ে আমরা যে জন্য বলতেছি যে 111 হঠাৎ করে আসেন, আমরা একটা কমিশন গঠন করার কথা কেন বলছি? বলছি যে না, এটা নেপথ্য পদচারণা, যারা রাস্তা তৈরি করছে, হত্যার রাস্তাটা তৈরি করছে, যারা বেনিফিশিয়ারি হয়েছে, যারা হত্যাকারীদের পুনর্বাসিত করেছে, না বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, পরবর্তী সময়ে রাজনীতি করার সাহায্য করেছে, ফ্রিডম পার্টির মতো দল করার সহযোগিতা করেছে, সকলকে তো একটা জায়গায় আনতে হবে গণতন্ত্রকে নিষ্কণ্টক করার জন্য। আমি সেই জায়গাটা বলতেছি, কাউকে আসামের কাঠগোলায় দাঁড় করানোর জন্য না। এই আগস্ট আপনার তো 64টা জেলার মধ্যে 63টা জেলায় একযোগে বোমা বিস্ফোরণ, এটা শিশু খেলা নয়। এটি একটি মানে বাস্তবায়নকারী সংস্থা যারা ছিল তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুপরিকল্পিত, এরা এই জায়গাতে সিদ্ধহস্ত। তারপরে এটা একই সময়, এবং সেটা কি কোর্টে, এসপি অফিসের সামনে, ডিসি অফিসের সামনে, উচ্চ আদালতে জায়গাগুলিতে বেছে নেওয়া হয়েছে। এগুলো খুব মানে রাজনৈতিক বিবেচনায় তাদের যে ষড়যন্ত্রটা অত্যন্ত পাকাপুক্ত ষড়যন্ত্র ছিল, এই বিষয়গুলো নিয়ে আসছে। আমি যে কথাটা বলতে চাই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, রাজনীতির বিকল্প রাজনীতি, এখানে অন্য কোনো শক্তি বিকল্প হতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে রাজনীতির যে পিলারগুলি, সেই পিলারগুলিকে আপনার শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। এবং নির্বাচন যেটা বলতেছিলাম, জবাবদিহিতার জায়গা হলো পার্লামেন্ট। পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে পার্টিসিপেটরি করতে হবে। সেই পার্টিসিপেটরি করার দায়িত্ব আপনারও আমারও। আমি সরকারি দল বা সরকারে আছে, আমার দায়িত্বটা বেশি হতে পারে, কিন্তু আপনার নিজের দায়িত্বটা আপনি এড়াতে পারেন না। আমি সেই জায়গাটা থেকে বলতেছি, হোল নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বললে অনেক কথা বলবো, এটা যাচ্ছি না, লেট আস প্রসিড। সামনে নির্বাচনকে ঘিরে আমরা আবার একটি নতুন করে চিন্তা ভাবনা করবো কি করে করা যায় আগামী নির্বাচন। সেক্ষেত্রে আপনার প্রস্তাব, আমার প্রস্তাব আলোচনার টেবিলে আসুক, জনসভাকে প্রকাশিত হোক যে আগামী নির্বাচনটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি করতে গেলে এই জায়গাগুলি তৈরি করা দরকার, এটা পাবলিক হওয়া দরকার। মানে আপনি গেলেন বঙ্গভবনে, মহামান্যের কাছে দিয়ে আইসা পড়লেন, আমরা কেউ কিছু জানলাম না, পরে বললেন যে না আমরা আমাদের কোনো কথাই রাখে নাই, তা না। বঙ্গভবনে যাওয়ার আগেই বলা যে আমরা এই প্রস্তাব নিয়ে যাচ্ছি, অথবা বঙ্গভবনের প্রস্তাবটা দিয়ে এসে বলে যে আমরা এই প্রস্তাবগুলো দিয়ে এসেছি, ট্রান্সপারেন্ট হবে। তখন আমারও কথা বলার জায়গাটা পরিষ্কার থাকবে, আপনাকেও কথা বলার জায়গাটা পরিষ্কার। বাট দায়িত্বটি নিয়ে ক্ষেত্রগুলি তৈরি করতে হবে, নষ্ট হয়ে যাওয়া, ক্ষত হয়ে যাওয়া, দাগ পড়াগুলিকে আমরা সবাই মিলে শক্তিশালী করবো, সেই জায়গাটা আসতে একটু শেষের দিকে চলে এসেছে। আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি শুরুতে যেহেতু বলেছিলাম আলোচনা করতে চাই, আপনাদের মতামত শুনতে চাই, যে আফগানিস্তানের যে পট পরিবর্তন ঘটলো, ক্ষমতার পালাবদল, সেটিকে আপনাদের এই দুই রাজনৈতিক দল, আমি সরকারের কথা বলছি না, সরকারি ভাষা আমরা কম বেশি জানি, দলগুলো কিভাবে দেখছে সেটা শুনতে চাই। না, সেই প্রসঙ্গেও কিন্তু আমি ওই আগের কথাটাতেই ফিরে যাব। যে দেখেন, একটা যদি আমরা যারা এই দেশটা স্বাধীন করছি, বা দেশে এখনো দেশে গণতন্ত্রটা থাকুক, এটা আমরা চাই,
আজকে যদি আমরা সেটাকে গণতন্ত্রটাকে এস্টাবলিশ করতে না পারি এবং গণতন্ত্র যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু যেটা বললাম যে আজকে উপমহাদেশের রাজনীতি বা সারা বিশ্ব রাজনীতিতে আজকের যে আজকের ইসের যে শক্তিটা আজকে মাথা গেড়ে উঠতেছে, যদি আমরা গণতন্ত্রকে প্রিভেন্ট করতে না পারি তাহলে সেরকম কিছু হতেই পারে, কিন্তু আমরা তো সেটা চাই না বলেই বলতেছি ভাই যেটা বললেন, দাদা যেটা বললেন, আমি এই জন্য যদি সত্যিকার অর্থেই আমরা সেটা চাই, তাহলে দেখেন কার কতটুকু বেশি আছে কার কতটুকু কম আছে। যেমন এই যে 17ই আগস্টের ব্যাপারে, এটা হয়তো আপনি এখন বিশ্বাস করতে পারেন বা নাও পারেন, 17ই আগস্টে যখন বোমাবাজি ঘটে তখন কিন্তু অনেকে ম্যাডামকে বুঝাইতে চাইছে যেটা আওয়ামী লীগ করছে, অর্থাৎ সেই সময় বিএনপি ক্ষমতায়, তাই না? কিন্তু উনি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেন নাই। অ্যাকসেপ্ট না করে যারা করছে তাদেরকে কিন্তু টার্গেট করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন যদি আমি ওইটাকে মনে করি যে সব কিছু এখন আপনার ক্ষমতা আছে, যেটাই হলো এটাই বিএনপি করছে, তাহলে আবার ভুল হবে। সেম আমি ক্ষমতায় থেকে যদি আপনাকে টার্গেট করার জন্য, ভিকটিম করার জন্য যে কোনো কিছু একটা আপনার উপর চাপাইতে চাই, তাহলে সেটা ভিকটিম হবে। তো সেটা না করে আপনার স্পিডের সাথে আমিও একমত, আমি সেটাই চাই। কারণ যেহেতু দেখেন আমরা তো রাজনীতি করা মানুষ, রাজনীতি করে আসছি, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি, দেশের জন্য যুদ্ধ করছি, আপনারাও আন্দোলন করছেন, গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করার জন্য 90-এর গণ অভ্যুত্থান করছেন। আজকে আপনি আমান সাহেবের অন্যভাবে মূল্যায়ন করছেন, এই আমান সাহেব সবাই একই কাতারে একই সাথে ছিলেন, একই কাতারে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছেন। কাজে সেইভাবে তাকে বিবেচিত না করে তার সাথে কথা বলা যায়, তাই না? আমি এটাই বলতেছি, ওইটা ছোট বললাম, এখন বড় বলি, ম্যাডামরা ছাড়েন, কথা বলে ঠিক আছে, সময় তো গেল অনেক, এই সময় গেছে, এবং সামনের সময়টাকে যদি সত্যিকার অর্থে আমরা ডেমোক্রেসিটাকে না আনতে পারি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ উপমহাদেশের যে সামাজিক শক্তিগুলো আছে, কারণ আপনি যদি স্ট্রেট ওয়েতে যদি আপনি সুযোগ না দেন, সব বন্ধ করে দেন, দেখেন যখন এই ঘরে যদি বাতাস শূন্য হয়ে যায়, তো হঠাৎ যখন একটা ছিদ্র, তখন এমনভাবে আসবে, তখন কিন্তু সব লণ্ডভণ্ড করে দিবে। তো সেই কারণেই বললাম যে সব শূন্য না করে দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই পরিবেশটা সৃষ্টি করেন, ম্যাডামকে ছাড়েন, কথা বলেন, সেখানে সেইগুলো না রেখে যে কে কি কতটুকু ভুল করছে, এখন করে কিভাবে আমরা গণতন্ত্রটাকে রাখতে পারি, নির্বাচনটাকে আমরা কিভাবে জনগণের ভোটের এটাকে আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম অনেক সলভ হয়ে আসবে। এবং সেই লক্ষ্যেই আমাদের আগানো উচিত। যদি আমরা আসলে আওয়ামী লীগের মতো একটা দল, স্বাভাবিক একটা পুরনো দল, এই দেশের জন্য অনেক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত, আজকে এই যে অনেক কিছু আছে, অনেক কিছুই সলভ হয়ে যাবে। আজকে এই স্বাধীনতার কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, সব কিছু যদি এগুলো আলোচনা হয়, আলোচনা করে দেখে সেখানে কার কতটুকু অংশগ্রহণ আছে, কার কতটুকু ক্রেডিট দেওয়া দরকার, যদি আলোচনার মধ্যেই হয়, আপনাদের ক্রেডিট কিন্তু কম হবে না। কিন্তু আলোচনার মধ্যে না আয় না, যদি আমাকে প্রতিপক্ষ দ্বারা করেন, দুইটা কিন্তু সমান হয়ে যায়। তো সেই কারণে আপনি যদি আপনার ভূমিকাটাকে বড় রাখার জন্য আপনি যদি অন্য কারোর সাথে আলোচনা করে সমাধান করে দেন, আপনি কিন্তু সেখানে ছোট হবেন না। তো কিন্তু প্রবলেমটা সলভ হবে, প্লাস আপনি হয়তো উপরে থাকলেন, আমি তো আরেক জায়গায় থাকবো, আর ওইখান থেকে যদি আপনি নিঃশেষ করে দিতে চান, তাহলে তার সেটা হবেই না। নিশ্চিহ্ন করা যায় না, নিশ্চিহ্ন করা যায় না, রাজনীতিটা করলে সবাই টিকে থাকবে। আপনার এটা তো আমাদের পররাষ্ট্র নীতি, যেটা বঙ্গবন্ধুর আমল থেকে ছিল আর কি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা সেটাই দেখছি আর কি। আফগানিস্তানে যা যা ঘটছে প্রতিদিনই মানে বেশ সুসংবাদ আসছে রাজনীতির জন্য। মানে আফগানিস্তানে বর্তমানে যিনি তালেবানের প্রধান দায়িত্ব, তিনি কাবুলে পৌঁছেছেন, হঠাৎ করে হবে। মহিলাদের এই ব্যাপারেও বিশেষ, যখন টেলিভিশনে দেখাচ্ছে স্কলিংয়ে যেরকম ভুরকা নাই, ভুরকা দোকানে সব বিক্রি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, ভুরকা করতেছে, তখন বলতেছে যে আর তালেবানদের পক্ষে বলা হয়েছে যে না, মহিলাদের দুশ্চিন্তার কোনো কিছু নেই, সবাই সব কিছু পালন করবে হেজাব পরিহিত অবস্থায়। মানে এরা কীভাবে দেশ পরিচালনাটা করবে সেটা দেখি। আমরা তো মনে হয় দেশটা যখন চালাতে চায়, তারা সরকার গঠন করতে চায়, নিঃসন্দেহে সারা পৃথিবীর মানুষকে সাথে নিয়েই চলবে, তাদের সাপোর্টও থাকবে, কাজেই ভালো কিছু আশাই করতে পারি। সর্বোপরি এখনই ঠিক মন্তব্য করার সময় এসেছে বলে আমি মনে করি না, একটু দেখি, আমরা আশা করছি ভালো
নিকট প্রতিবেশী, সবাই ভাবছে। হতাশ হওয়ার কিছু আছে বলে মনে করি না, আর উল্লসিত হওয়ারও কিছু নেই। এটা ওই দেশের আভ্যন্তরীণ ব্যাপার। ওরা একটা জায়গায় পৌঁছেছে, রাজধানীতে তালেবানেরা সবাই বসেছে, তারা আলাপ আলোচনা করছে কীভাবে মন্ত্রিপরিষদ গঠন করবে, কীভাবে বিশ্বের বিভিন্ন দেশের সাপোর্ট নেবে, কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। একটু অপেক্ষা করে দেখা যাক। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও দেখতে পারেন। টুইটার এবং ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার জন্য আমন্ত্রণ রইল। iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপল স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার আব্দুল সালাম এবং মিস্টার অসীম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপাতত আসার কথা যে আমাদের দেশের করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে এই ধারাটি ধরে রাখতে হবে এবং ধারাটি ধরে রাখবার জন্য সরকারের যেসব পদক্ষেপগুলো ছিল সেগুলোকে আরও জোরালো করতে হবে। যেখানে ব্যর্থ বিচ্যুত ছিল সেগুলোকে কাটিয়ে উঠবার চেষ্টা করতে হবে এবং নাগরিকদের দিক থেকে যে স্বাস্থ্যবিধি মেনে চলবার যে সচেতনতা, সেই সচেতনতার প্রকাশটা থাকতে হবে। দুজনেই একমত পোষণ করেছেন যে সামাজিক অংশগ্রহণ, জন অংশগ্রহণ অনেক বেশি বাড়ানো দরকার। তবে বিশেষ করে হতাশা ব্যক্ত করেছেন যে জায়গাটিতে যে আমাদের এখানে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এবং কর্পোরেট হাউসগুলো বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের যেভাবে এই দুর্যোগে এগিয়ে আসা উচিত ছিল তারা সেভাবে করেননি। এটি বাংলাদেশের ইতিহাসে বহুবার বহু সময় দেখা গেছে, বাংলাদেশ জন্মের আগেও দেখা গেছে, কিন্তু সাম্প্রতিককালে এটি খুবই দুঃখজনক এবং এই অর্থ কোথায় যায়, কিভাবে যায় সেটিও হতাশাজনক সুরে ওনারা আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেছেন। দুজনেই বলেছেন যে গণতন্ত্র এবং রাজনীতি এই দুটোকেই গুরুত্ব দিতে এবং দুটোর বিকল্প, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, রাজনীতির বিকল্প রাজনীতি, এবং সেই ধারাগুলোকে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে এবং এই দায়িত্ব দুটোই প্রধান দুটো রাজনৈতিক দলের। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।